সবাই নামছে হেলিকপ্টার থেকে। আহমদ মুসা হাসান তারিকের দিকে তাকিয়ে ফিসফিস কণ্ঠে বলল, ওরা সম্ভবত দেখতে নামছে যে আমরা বেঁচে আছি কিনা। ওরা গুহামুখের দিকে আসবে, সাবধানে থেকো। আমি ওদের পেছন দিকে যাবার চেষ্টা করছি। বলে আহমদ মুসা গুহা থেকে বেরিয়ে গেল। তার মুখে গ্যাস মুখোশ এবং হাতে M10 মেশিন রিভলভার। হেলিকপ্টার ল্যান্ড করল গুহার একটু সামনে সমাধি ক্ষেত্রের উপর। আহমদ মুসা তখন ক্রলিং করে গুহামুখ থেকে অনেকখানি সরে গেছে। আকাশটা মেঘে ঢেকে যাওয়ায় অন্ধকার তখন নিশ্ছিদ্র হয়ে ওঠেনি। হেলিকপ্টারটিকে অন্ধকারের বুকে আরও অন্ধকার একটা পিণ্ড বলে মনে হচ্ছে। চোখের সামনে আর সবকিছুই অন্ধকারে হারিয়ে গেছে। হঠাৎ অন্ধকারের মধ্যে একটা ব্রাশ ফায়ারের শব্দ উঠল এবং তা অব্যাহতভাবে চলল। আহমদ মুসা বুঝল ব্রাশ ফায়ারের কেন্দ্রবিন্দু হল গুহামুখ। সে নিশ্চিত হল ওরা গুহার দিকে যাবে। এ ব্রাশ ফায়ার তারই পূর্ব প্রস্তুতি। তারা দেখতে চায় গুলির কোনো জবাব আসে কিনা। কেউ জীবিত থাকলে নিশ্চয় আত্মরক্ষার জন্যে জবাব দেবে। হাসান তারিক ব্রাশ ফায়ারের কোনো জবাব দিল না। খুশি হলো আহমদ মুসা। হাসান তারিক ওদের পাতা ফাঁদে পা দেয়নি। শক্তিশালী শত্রুকে বাইরে গুহা বা ঘরের ভেতর থেকে সমর্থক গুলি চালিয়ে শত্রুর কাছে নিজের অস্তিত্বের জানান দেয়া ঠিক নয়, কারণ তাতে বোমা বা গ্রেনেড হামলার শিকার হয়ে বিপর্যয় ঘটার সম্ভাবনা থাকে। গুহা বা ঘর থেকে বাইরের প্রবল শক্তির প্রতি আক্রমণটা পিন পয়েন্টেড ও চূড়ান্ত হতে হয়। আহমদ মুসা এসব ভাবছিল আর হেলিকপ্টারের পেছন দিকে অগ্রসর হচ্ছিল। 5 মিনিটের মতো ক্রলিং করে চড়ার পর হেলিকপ্টারের পেছনে গিয়ে পৌঁছল। ধীরে ধীরে উঠে বসল। উঠে বসার পর মাথাটা স্থির হবার সাথে সাথে একটা কঠিন বস্তু এসে মাথায় চেপে বসল। সঙ্গে সঙ্গে ভারী একটা কণ্ঠ, আমার চোখে ইনফ্রারেড গগলস আছে, তোমার সবকিছুই আমি দেখতে পাচ্ছি। চালাকি করার চেষ্টা করলে মাথার খুলি উড়ে যাবে। রুক্ষ ও কঠোর কণ্ঠ লোকটির। আহমদ মুসার হাতে M10, কিন্তু হাত যেমন ছিল তেমনই কোলের উপর রাখল। আক্রমণকারীর চোখে ইনফ্রারেড গগলস আছে তা আহমদ মুসা বিশ্বাস করেছে। এই গগলসটা থাকার কারণেই সে আহমদ মুসাকে দেখে ফলো করছে। আক্রমণকারী লোকটি একটু থেমে আবার বলে উঠল, বেন্টো, ওর হাতের ভয়ঙ্কর M10টা নিয়ে নাও। সঙ্গে সঙ্গে একজন লোক আহমদ মুসার পাশে এসে আহমদ মুসার হাত থেকে M10টা নিয়ে নিল। পরক্ষণেই পিছনে রিভলভারধারী লোকটি তার রিভলভারের নল দিয়ে আহমদ মুসার মাথাকে একটু সামনে ঠেলে দিয়ে বলে উঠল, উঠে দাঁড়াও। আহমদ মুসা উঠে দাঁড়ালে সে বলল, সামনে আগাও হেলিকপ্টারের দরজার দিকে। হাঁটতে লাগল সে। পেছনে রিভলভারধারী লোকটি রিভলভার তার মাথা থেকে তিল পরিমাণও নড়েনি। হেলিকপ্টারের দরজার কাছে গিয়ে দাঁড়ালো তারা। রিভলভারধারী পেছন থেকে বলল, বেন্টো, ওর 2 হাতে পেছনে এনে বেঁধে ফেলো। বেন্টো নামক লোকটি সাথে সাথে আহমদ মুসার পেছনে জায়গা করে দেবার জন্যে রিভলভারধারী আহমদ মুসার পাশে সরে আসছিল। তার রিভলভারের নলটিও আহমদ মুসার মাথা থেকে আলগা হয়ে গিয়েছিল। মুহূর্তের এই ফাঁকেই ঘটে গেল ঘটনাটা। হঠাৎ আহমদ মুসার মাথা তীর বেগে নিম্নগামী হল, আর তার 2 পা ঈষৎ ফাঁক হয়ে ক্ষেপণাস্ত্রের মতো উৎক্ষিপ্ত হল উপর দিকে এবং ধনুকের মতো তা বেঁকে একটা আঘাত করল রিভলভারধারীর চোখে মুখে। অন্য পাটি হাতুড়ির মতো গিয়ে পড়ল আহমদ মুসাকে বাঁধার জন্যে এগিয়ে আসা দ্বিতীয় লোকটির বুকে। দুজনই পড়ে গিয়েছিল। রিভলভারধারীর অবস্থায় বেশি খারাপ। আহমদ মুসার পায়ের আঘাতে লোকটির ইনফ্রারেড গগলস ভেঙে চোখে ঢুকে গিয়েছিল, কিন্তু হাতের রিভলভার তার হাত থেকে ছুটে যায়নি। সে পড়ে গিয়ে চোখ বন্ধ রেখেই এলোপাথারি গুলি করা শুরু করে দিয়েছিল। আহমদ মুসাও পড়ে গিয়েছিল। শুয়ে থেকেই রিভলভারধারী রিভলভার ধরা হাত সে চিহ্নিত করতে পারল গুলিবর্ষণ দেখে। সে ঝাঁপিয়ে পড়ে 2 হাত দিয়ে তার রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করল। লোকটিও তার 2 হাত দিয়ে রিভলভার আঁকড়ে ধরে গুলি করছিল। রিভলভার নিয়ে ধস্তাধস্তি শুরু হয়ে গেল দুজনের মধ্যে। লোকটি তার সর্বশক্তি দিয়ে রিভলভারের নল আহমদ মুসার দিকে ঘোরাতে চেষ্টা করছিল এবং আহমদ মুসাই শেষে জিতে গেল। লোকটি রিভলভারের গুলি তার নিজেরই থুতনির নিচ দিয়ে ঢুকে মস্তক বিদ্ধ করল। রিভলভার হাতে নিয়ে আহমদ মুসা পাশের লোকটির দিকে এগোল। সে মাটিতে পড়েছিল। আহমদ মুসা ভাবল
লোকটি এলোপাথারি গুলির মধ্যে মাটিতে পড়ে থেকে আত্মরক্ষা করছে। অন্ধকারে আন্দাজ করে আহমাদ মুসা তার রিভলভার লোকটির মাথায় চেপে ধরল এবং বলল, দুহাত একটু নাড়াতে চেষ্টা করলে মাথা ছাতু করে দেব। বলে আহমাদ মুসা তার বাম হাত দিয়ে লোকটির ডান কবজি চেপে ধরল, কিন্তু হাতটি নিঃসাড়। আহমাদ মুসা তার হাতটি আরও সামনে সরিয়ে নিতেই অনুভব করল লোকটির হাত খোলা। তার শিথিল হাতের পাশে আহমাদ মুসা পেয়ে গেল তার প্রিয় M10 মেশিন রিভলভার। লোকটি কি জ্ঞান হারিয়েছে? এই চিন্তা করেই আহমাদ মুসা তার ডান হাত লোকটির উপর নিয়ে এলো। গরম তরল কিছুতে আহমাদ মুসার ডান হাতটা ডুবে গেল। রক্ত নিশ্চয়, ভাবল আহমাদ মুসা। আহমাদ মুসা তার হাত লোকটির মাথায় নিয়ে এলো। মাথায় রক্তের বন্যা। সে বুঝল লোকটি মাথায় গুলি খেয়ে মরেছে। এটা রিভলভারধারী লোকটির এলোপাথারি গুলিরই ফল। মাথায় গুলি খাওয়ায় চিৎকারেরও অবসর পায়নি। উঠে দাঁড়ালো আহমাদ মুসা। এই সময় তার পেছনে গুহামুখ থেকে সাবমেশিন গানের একটানা গর্জন ভেসে এলো। আহমাদ মুসা গুলির একটানা স্টাইল দেখেই বুঝল এ সাবমেশিন গান হাসান তারিকের। খুশি হলো সে। হাসান তারিক প্রথম গুলি ছুড়েছে এবং টার্গেট পিন পয়েন্ট করেই গুলি ছুড়েছে। এদের পাল্টা আক্রমণের আর অবসর হবে না। তাই হলো। হাসান তারিকের সাবমেশিন গান থেমে গেল, কিন্তু এই পক্ষের পাল্টা আক্রমণ আর হলো না। তারপর কিছুক্ষণ নীরবতা। শত্রুপক্ষের কেউ আর অবশিষ্ট নেই। নিশ্চিত হলো আহমাদ মুসা। গুহামুখের দিকে লক্ষ্য করে সে বলল, হাসান তারিক, তোমরা বেরিয়ে এসো, গেম ইজ ওভার। বৈদ্যুতিক লণ্ঠন সাথে করে বেরিয়ে এলো হাসান তারিকরা। চলে এলো ওরা হেলিকপ্টারের কাছে। ওদিকের কি খবর হাসান তারিক? জিজ্ঞেস করল আহমাদ মুসা। ওরা 5 জন গিয়েছিল, 5 জনই মারা পড়েছে ভাইয়া, হাসান তারিক বলল। এদিকে ওই যে 2 জনের লাশ দেখো, ওরাই শুধু ছিল, বলে উঠল আহমাদ মুসা। তার মানে হেলিকপ্টারটি এখন আমাদের? আনন্দে বলে উঠল ভ্যানিসা। হ্যাঁ, যুদ্ধলব্ধ মাল, নিজের অবশ্যই বলতে পারো, আহমাদ মুসা বলল। এখন হেলিকপ্টার উঠে তো আলো জ্বালানো যায়, বলল ভ্যানিসা। হ্যাঁ যায়, বলে আহমাদ মুসা উৎকর্ণ হয়ে দক্ষিণ দিকে তাকালো। হঠাৎ আহমাদ মুসাকে এভাবে উৎকর্ণ হয়ে উঠতে দেখে সবাই তাকালো দক্ষিণ দিকে। সবাই শুনতে পেয়েছে দক্ষিণ দিক থেকে একটা হেলিকপ্টারের শব্দ ভেসে আসছে। সবাই তাকিয়ে থাকলো ওদিকে। শব্দটি কাছে চলে এসেছে। খুব নিচু দিয়ে উড়ে আসছে হেলিকপ্টারটি আলো নিভিয়ে, তাই খুব কাছে এসে গেলেও হেলিকপ্টারটি দেখা যাচ্ছে না। আহমাদ মুসা দ্রুত হেলিকপ্টার উঠে গেল। মিনিট খানেকের মধ্যেই নেমে এলো অ্যান্টি এয়ারক্রাফট ধরনের হালকা গান নিয়ে। এই গানগুলো লো ফ্লাইং বিমান, হেলিকপ্টার কিংবা মাটিতে থাকা যে কোনো হালকা ধরনের স্থাপনা ধ্বংসে ব্যবহার করা যায়। এয়ার থেকে এয়ার, এয়ার থেকে গ্রাউন্ড, সব রকমেই এগুলো ব্যবহার করা যায়। 4টি গানের একটা নিজে রেখে অন্য 3টি হাসান তারিক, সার্গিও ও ভ্যানিসাকে দিয়ে বলল, প্রথম হেলিকপ্টারটি আমাদের দখলে। দ্বিতীয় শত্রু হেলিকপ্টারটি আসছে হয় প্রথমটির খোঁজ নিতে অথবা প্রথমটির আমন্ত্রণ পেয়ে। শত্রু হেলিকপ্টারটি নিকট আকাশে আসার পর আমাদের 4 জনের একযোগে প্রথম আঘাতেই তাকে ধ্বংস করতে হবে। বোমা ফেলার সুযোগ তাকে দেয়া যাবে না। থামল আহমাদ মুসা। ওরা 3 জন একসাথে বলে উঠল, আমরা বুঝেছি ভাইয়া। ল্যান্ড করা হেলিকপ্টারটি দক্ষিণ পূর্ব কোণ বরাবর সমাধিক্ষেত্রের মাঝখানে পজিশন নিয়ে সবাই বসল আহমাদ মুসার নির্দেশে। লম্বালম্বী এক লাইনে প্রথমে আহমাদ মুসা, তারপরে সার্গিও, পরে ভ্যানিসা এবং সবশেষে হাসান তারিক। রাতের কালো আধার কেটে ততোধিক কালো হেলিকপ্টারটি জমদূতের মতো আসছে খুব চাপা একটা গর্জন তুলে। সমাধিক্ষেত্রের আকাশে ঢুকে পড়েছে হেলিকপ্টারটি। গতি তার ধীর হয়েছে, অনেকটা দ্বিধাগ্রস্ত গতি। মনে হয় ওয়্যারলেসের যোগাযোগে প্রথম হেলিকপ্টার থেকে সাড়া পাচ্ছে না। হঠাৎ সমাধিক্ষেত্রের মাঝখানের আকাশে এসে স্থির হয়ে থাকা হেলিকপ্টার থেকে সার্চ লাইটের একটা তীব্র আলো গিয়ে পড়ল মাটিতে ল্যান্ড করা হেলিকপ্টারটির উপর। সেই আলোতে হেলিকপ্টারের দক্ষিণ পাশে পড়ে থাকা 2টি লাশের দৃশ্য স্পষ্ট হয়ে উঠল। ফায়ার। ওরা এখন বিটালিয়েশনে আসবে। চাপা কণ্ঠে গর্জন করে উঠল আহমাদ মুসা। সঙ্গে সঙ্গে 4টি অ্যান্টি এয়ারক্রাফট গান গর্জন করে উঠল। 4টি গান থেকে 8টি আগুনের বুলেট ছুটে গেল হেলিকপ্টারের দিকে। আকাশে দাঁড়ানো হেলিকপ্টারকে তাক করে ধীরে সুস্থে ছোড়া 8টি বুলেটই গিয়ে আঘাত করল হেলিকপ্টারটিকে। ভীষণভাবে কেঁপে উঠল হেলিকপ্টারটি।
পরক্ষণে মাথা নিচু করে একটা ডাইভ দিয়ে উত্তর দিক হয়ে পূর্ব দিকে ঘুরল। সেই সাথে একাধারে মেশিন গানের গুলি ও বোমা পড়তে শুরু করেছে হেলিকপ্টার থেকে। হেলিকপ্টারটি একটু পূর্ব দিকে গিয়ে আবার পশ্চিম দিকে ফেরার চেষ্টা করে আবার পূর্বমুখী হয়ে ছুটতে শুরু করল। আগুনের ফুলকি বেরোচ্ছে হেলিকপ্টারের ইঞ্জিন থেকে। কয়েক সেকেন্ডের মধ্যে পাহাড়ের আড়ালে দৃষ্টিসীমার বাইরে চলে গেল। অল্পক্ষণ পরেই পূর্ব দিকে ভয়ানক বিস্ফোরণের শব্দ ভেসে এলো। হেলিকপ্টারটি ধ্বংস হয়ে গেল ভাইয়া, বলল ভ্যানিসা আহমাদ মুসাকে লক্ষ্য করে। সবাই উঠে দাঁড়িয়েছে বসা পজিশন থেকে, কিন্তু আহমাদ মুসা উঠেনি। ভাইয়া আসুন, আমরা গুহামুখের দিকে একটু সরে যাই, বোমার আগুন এদিকে আসছে, বলল হাসান তারিক আহমাদ মুসাকে লক্ষ্য করে। হাসান তারিকের কথার দিকে ভ্রুক্ষেপ না করে আহমাদ মুসা বলে উঠল, হেলিকপ্টার বিস্ফোরণে যে বনি আদমরা মারা গেল তার জন্য আমরা কতটুকু দায়ী হাসান তারিক? ধীর ব্যথিত কণ্ঠ আহমাদ মুসার। আমরা দায়ী নই ভাইয়া, আমরা আত্মরক্ষার জন্য গুলি করেছি হেলিকপ্টারকে। ওরা বুঝতে পেরেছিল ওদের হেলিকপ্টারের সব লোক মারা গেছে। ওরা এর প্রতিশোধ দিতে বোমা ও গুলির সয়লাভ বইয়ে দিত এই সমাধি ক্ষেত্রে। ওদের হেলিকপ্টারকে না মারলে আমাদেরকেই মরতে হতো, বলল হাসান তারিক। হাসান তারিক থামতেই সার্গিও বলে উঠল, এ প্রশ্ন আপনি তুলছেন কি করে ভাই? এটা যুদ্ধের ময়দান, মারার জন্যই তারা এসেছিল, তারা না মরলে আমাদেরই মরতে হতো। ম্লান হাসল আহমাদ মুসা, বলল, আপনাদের যুক্তিগুলো আমারও জানা, কিন্তু অনেক সময় অনেক ঘটনায় নিজের দিয়ে নিজেকে জানানো যায় না। নিঃসন্দেহে এই হত্যাগুলো প্রয়োজনের, আল্লাহর বিধান একে স্বীকৃতি দেয়, কিন্তু তবু মনে হয় তার বান্দাদের প্রতি আল্লাহর অপরিসীম মেহের পান। আল্লাহ ব্যথা পান তার বান্দাদের এইসব মৃত্যুতে। না ভাইয়া, আল্লাহ ব্যথা পান বান্দাদের পথভ্রষ্টতায়। বান্দাদের পথভ্রষ্টতায় তো এসব করুণ পরিণতির জন্য দায়ী, বলল হাসান তারিক। তুমি ঠিক বলেছ হাসান তারিক, বান্দাদের পথভ্রষ্টতায় মূল কথা। এই পথভ্রষ্টতা সব হানাহানি, জুলুম, নির্যাতন এবং হতাহতের জন্য দায়ী। শান্তির জন্য এই পথভ্রষ্টতার হাত থেকে মানুষকে বাঁচাতে হবে, আহমাদ মুসা বলল। বাঁচাবার এই সংগ্রামই তো ইসলাম করছে, কিন্তু কল্যাণের এই সংগ্রামকে উৎখাত করার জন্য এগিয়ে এসেছে পথভ্রষ্টরা। চলার পথ থেকে পথভ্রষ্টদের সরাতে না পারলে মানবতার শান্তির সংগ্রাম, মানবতার মুক্তির সংগ্রাম থেমে যাবে, শেষ হয়ে যাবে। সুতরাং মানুষের শান্তি ও মুক্তির জন্যই এই সংগ্রাম প্রয়োজন পথভ্রষ্টদের বিরুদ্ধে। এই সংগ্রামে আজকের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মতো আরো অসংখ্য ঘটনা ঘটতেই পারে, বলল হাসান তারিক। ধন্যবাদ মিস্টার হাসান তারিক, আজ আপনাদের কথা খুব ভালো, আপন বলে মনে হচ্ছে মুসলিম ও ইসলামের গৌরবের বস্তু, কিন্তু এতদিন একে অপমানজনক মনে করে এসেছি, সার্গিও বলল। শুধু অপমানজনক নয়, আমরা নিষ্ঠুরভাবে আমাদের পূর্বপুরুষদের কবর ভেঙে ফেলেছি এবং পরিবারের ইতিহাসকে সমাধিস্থ করেছি, বলল ভ্যানিসা। যারা কবর ভেঙেছেন, যারা ইতিহাস কবরস্থ করেছেন, তাদের সৌভাগ্য হয়নি ডায়েরিটা পড়ার, যা আজ আহমাদ মুসা ভাই আমাদের পড়ে শোনালেন, সার্গিও বলল। ডায়েরি পড়া তো শেষ হয়নি ভাইয়া, বলল ভ্যানিসা। ভ্যানিসা থামতে আহমাদ মুসা বলে উঠল, সব আলোচনা এখন বন্ধ, এখন কাজ। প্রথম কথা হলো বাক্সটা গর্তে নামিয়ে আগের অবস্থায় রেখে দেয়া। আহমাদ মুসার কথার মাঝখানে সার্গিও বলে উঠল, বাক্সটিকে আর মাটির তলায় পাঠানো যাবে না ভাইয়া? দেখছেন তো পরিবার ইতিহাসকে সমাধিস্থ করা নিয়ে ভ্যানিসা কিরকম ক্রিটিক্যাল কথাবার্তা বলতে শুরু করেছে। না ভাইয়া, আমার মত আছে, বাক্সটাকে মাটির তলায় যেখানে ছিল সেখানে পাঠিয়ে দিন, বলে হাসতে লাগলো ভ্যানিসা। হাসতে হাসতে আবার বলে উঠল, জানি ভাইয়া আপনি পারবেন না আর বাক্সটাকে সমাধিস্থ করতে। দাদু গাজী আল জামাল এক মুহূর্তে আমাদের মাথাকে আকাশে স্পর্শ করেছে, আমরা কি পারি এ মাথাকে আবার লুটিয়ে দিতে? আবেগকম্পিত কণ্ঠ ভ্যানিসার কান্নায় ভরে গেল, মুখের হাসি নেমে গেল চোখের পানিতে। ম্লান হাসল সার্গিও, আবেগ উত্তেজনায় লাল হয়ে উঠেছে তার মুখও। বলল, ঠিক বলেছ বোন, ওই বাক্সটা গঞ্জালো পরিবারকে নতুন জীবন দান করল, ওকে কবর নয় আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আম্মার তো শর্ত ছিল, বাক্স আবার মাটির তলায় রাখতে হবে, দ্রুত কণ্ঠে বলল আহমাদ মুসা। আম্মা যা বলেছেন আম্মাই তা আর মানবেন না, সুতরাং সে চিন্তা নেই, সার্গিও বলল। তাছাড়া আমাদের পূর্বপুরুষ
যিনি ওই ইতিহাসকে সমাধিস্থ করেছিলেন তার চিঠিও তো শুনলাম। তিনিও আশা করেছিলেন তারই উত্তরপুরুষের কেউ এই ইতিহাস উদ্ধার করবেন। আজ তার আশাই পূর্ণ হল। সুতরাং আগের অবস্থায় ফিরে যাবার কোনো প্রশ্নই নেই, বলল ভ্যানিসা। আহমদ মুসা হাসল, স্বস্তির হাসি। বলল সার্গিওকে উদ্দেশ্য করে, তাহলে এখন করণীয় বলুন। এখন আমরা হেলিকপ্টার নিয়ে যাত্রা করব, বলল সার্গিও। কোথায়? আহমদ মুসা বলল, পশ্চিম উপকূলে আমাদের ঘাঁটিতে, যার কথা আমি আগেও বলেছিলাম, বলল সার্গিও। হেলিকপ্টার নিলে অসুবিধা হবে না? কেউ দেখে ফেলবে না? জিজ্ঞেস করল আহমদ মুসা। আমাদের ঘাঁটিটা হল পশ্চিম উপকূলীয় শহর সিরেটা ও দজ রিবেরার মাঝখানে এক পার্বত্য উপত্যকায়। ওই ঘাঁটিতে কোনো বাড়িঘর নেই। পাহাড়ের বিভিন্ন গুহাকে বাড়িতে রূপান্তরিত করা হয়েছে। সুতরাং ও ঘাঁটি কারো নজরে পড়ার মতো নয়। হেলিকপ্টারটি জঙ্গলে আড়াল করে চালিয়ে নিয়ে যাব, আর ওখানে গিয়েই হেলিকপ্টারের নতুন রং দিয়ে ওটা পাল্টে ফেলবো আমরা। এই হেলিকপ্টারে আমরা কেকো দ্বীপের হারতা পৌঁছতে পারি, বলল সার্গিও। এখানে হেলিকপ্টারের রেজিস্ট্রেশন নেই? আহমদ মুসা বলল। আছে কমার্শিয়াল হেলিকপ্টারগুলোর, পার্সোনাল হেলিকপ্টারের নেই, বলল সার্গিও। মুখটা প্রসন্ন হয়ে উঠল আহমদ মুসার। বলল, চলুন বাক্সটা হেলিকপ্টারে তুলে যাত্রার জন্য তৈরি হই। বলে আহমদ মুসা গুহা থেকে হাঁটতে শুরু করল। ভ্যানিসা হাঁটতে শুরু করে বলল, হেলিকপ্টার জিন্দাবাদ। হেলিকপ্টার জিন্দাবাদ কেন? পেছন ফিরে জিজ্ঞেস করল আহমদ মুসা। হেলিকপ্টারে আমাকে ও সার্গিও ভাইয়াকে এদিকে নিয়ে যাচ্ছে। আমরা বাতি পড়ে গিয়েছিলাম, বলল ভ্যানিসা আদুরে শিশুর ভঙ্গিতে। সবাই হেসে উঠল। হেলিকপ্টার উড়ে চলেছে তেরসিয়ারা দ্বীপের পশ্চিম উপকূলের দিকে। হেলিকপ্টার চালাচ্ছে হাসান তারিক। তার পেছনে 3টি সিটে বসে আছে আহমদ মুসা, সার্গিও ও ভ্যানিসা। কথা বলছিল সার্গিও। আমি আশ্চর্য হয়ে যাচ্ছে আহমদ মুসা ভাই, গাজী আলী জামাল হয়ে গেল গঞ্জালো। আমাদের পরিবারও টের পেল না এই বিকৃতি। শুধু গাজী আল জামাল নাম কেন, দ্বীপপুঞ্জের নামও তো বিকৃত হয়েছে। কোথায় নামটা ছিল আজ জোহর, আর সেটা হলো আজরস। এরকমই হয়। সময়ের পরিবর্তনে যখন কোনো ভাষার চর্চা কমে যায় কিংবা আদৌ থাকে না, তখন সে ভাষার শব্দগুলো বিকৃত হয়ে যায়। অন্য ভাষার লেখকেরা এই বিকৃতিকে ত্বরান্বিত করে। যেমন স্পেনের জাবালুত তারিক হয়েছে জিব্রাল্টার, বলল আহমদ মুসা। আমার মনে হয় দ্বীপপুঞ্জের বিভিন্ন নামের মতো মানুষের ঐতিহ্য সংস্কৃতি যেটা আগে ছিল সেটারও ব্যাপক বিকৃতি ঘটেছে, ভ্যানিসা বলল। এ সময় আহমদ মুসা একটু নড়ে চড়ে বসল। তার চোখে মুখে হঠাৎ প্রশ্ন ভেসে উঠল। কোনো কথা যেন হঠাৎ তার মনে পড়ে গেছে। সে দ্রুত কণ্ঠে বলে উঠল, একটা কথা মনে পড়ছে ভ্যানিসা। সে উচ্চ ভূমিটাই যেখানে তোমাদের আদি বাড়ি ছিল বলে বলেছিলে, যে বেদিটা আছে সেখানে আমি পাথরের বাটি দেখেছি। বেদিও পাথরের ছিল। সেখান থেকে দুটো বিশাল সাপকে নেমে যেতে দেখেছি। এখন আমার মনে পড়ছে সাপ দুটো বাটিতে কিছু খেয়েছে। আবার তোমরা দুজন বেদির পাশে গাছের উপর ছিলে। তোমরা সব দেখার কথা, কি দেখেছ? তোমরা ওখানে গাছেই বা কেন ছিলে? এসব প্রশ্ন আমার রয়েছে, জবাব খুঁজে পাইনি। আহমদ মুসা থামতেই ভ্যানিসা সার্গিওর দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া তুমি উত্তরটা দাও। গম্ভীর হয়ে উঠেছে সার্গিও। একটু ভাবল। একটা ম্লান হাসি ফুটে উঠল তার ঠোঁটে। বলল, সাপ দুটোকে আমাদের পরিবারের সদস্য মনে করা হয়। 15 দিন বা 1 মাস পর পর বেদির ওই পাথর বাটিটায় দুধ দেয়া হয়। সাপ দুটো তা খেয়ে যায়। এই নিয়ম চলে আসছে কত যুগ যুগ ধরে তা আমরা জানি না। আমাদের পূর্বপুরুষরা এটা করেছে। সাপ দুটোর পিতা দাদারাও এইভাবে একই নিয়মে দুধ খেয়ে এসেছে। বিষয়ের ব্যাপার হলো, একসাথে দুটোর বেশি সাপ দুধ খেতে আসে না। আমাদের পারিবারিক বিশ্বাস হলো সাপ দুটো আমাদের সৌভাগ্যের প্রতীক। আদি ভিটা আমরা ছেড়েছি, কিন্তু তারা ছাড়েনি। তারা আদি বাস্তু ভিটাকে ধরে রেখেছে লড়াই জয়ী হয়ে। আমাদের পরিবারের বিশ্বাস হলো আমরা অতীতের শক্তি সম্পদ সব একদিন ফিরে পাব। দ্বীপপুঞ্জে একদিন আবার গঞ্জালো পরিবারের পতাকা উঠবে। সাপ দুটো আমাদের ঐশ্বর্য ঐতিহ্যের পাদপীঠকে আঁকড়ে থাকা তারই একটা প্রমাণ। একটু থামল সার্গিও। সার্গিও থামতে আহমদ মুসা বলল, লড়াইয়ে জয়ী হয়ে কথাটার অর্থ বুঝলাম না। আর আপনাদের সাপের ইতিহাস কার থেকে শুরু? নিশ্চয় শুরু থেকে নয়। অবশ্যই শুরু থেকে নয়,
বলতে শুরু করলো সার্গিও। আমাদের পারিবারিক এক মহা বিপর্যয়ের সময় থেকে সাপের ইতিহাস শুরু বলে আমি শুনেছি। ইতিহাসটা হলো, গঞ্জালো পরিবার তখনও দ্বীপের শাসক। সে সময়ের কোনো একদিন আমাদের পারিবারিক বাড়ি ও শাসন কেন্দ্র দুর্গটি আক্রান্ত হয় উত্তর আটলান্টিকের সবচেয়ে বড় জলদস্যু নৌবাহিনী দ্বারা। রাতের বেলা আক্রমণটা এতই আকস্মিক ছিল যে আত্মরক্ষার কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। দুর্গের সৈন্য ও প্রহরীরা সবাই মর্মান্তিক গণহত্যার শিকার হয়। পরিবারের পূর্বপুরুষ সদস্যরা বেশিরভাগই মারা যায়, কিন্তু আমাদের পরিবারের শীর্ষ ও দ্বীপপুঞ্জের শাসক পদে অধিষ্ঠিত ব্যক্তিটি তার অবশিষ্ট পরিবার পরিজন নিয়ে দক্ষিণে সিলভার উপত্যকায় পালিয়ে যেতে সক্ষম হয়। জলদস্যু রেড রিঙ্গর বাহিনী আমাদের দুর্গ দখলের ওই রাতেই ভোরে আমাদের দ্বীপে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের কেন্দ্র যেন ছিল আমাদের দুর্গটি। দুর্গ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেল। সেই সাথে ধ্বংস হয়ে গেল জলদস্যু রেড রিঙ্গো সহ তার বাহিনী। পরদিন দুর্গের শাসক আমাদের পূর্বপুরুষ দেখতে এসেছিলেন দুর্গের অবস্থা, আর দুর্গের আশেপাশের লোকদের সাহায্যের জন্য এনেছিলেন দুধ, রুটি, বিস্কুট ইত্যাদি। তিনি এসে দেখেন পাড়া প্রতিবেশীদের তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু ধ্বংস হয়েছে দুর্গটাই। সবচেয়ে বিস্ময়কর যে ঘটনা দেখেন সেটা হলো, জলদস্যু সর্দার রেড রিঙ্গো ও তার স্ত্রী দুর্গের গেটের বাইরে মৃত অবস্থায় পড়ে আছে। জানা যায় সর্পদংশনে তাদের মৃত্যু হয়েছে, আর যে সাপ দুটো তাদের কামড়েছিল সে দুটো সাপ তাদের পাশেই বসেছিল। মানুষের ভিড় সে দৃশ্য অবলোকন করেছে। দ্বীপপুঞ্জের শাসক আমাদের পূর্বপুরুষ সেখানে পৌঁছতেই সাপ দুটো চলে যেতে থাকে, যেন সাপ দুটো লাশ দুটিকে পাহারা দিয়ে রেখেছিল দ্বীপের শাসকের আগমনের অপেক্ষায়। উপস্থিত প্রবীণদের কেউ কেউ আমাদের পূর্বপুরুষকে বলে, ও দুটো আপনাদের বাস্তু সাপ, ওরা প্রতিশোধ নিয়েছে রিঙ্গোর উপরে। যেমন প্রতিশোধ নেয় ঈশ্বর ভূমিকম্পের মাধ্যমে। আপনাদের সাপের দুধ খেতে দিন, সঙ্গে সঙ্গে আপনাদের পূর্বপুরুষটি তার একজন লোকের হাত থেকে দুধের একটা বালতি নিয়ে কিছু দূরে রেখে দেন। সাপ দুটো ফিরে এসে দুধ খেয়ে চলে যায়। সেই থেকে ওখানে নির্দিষ্ট সময় পর পর দুধ রাখার নিয়ম মেনে আসা হচ্ছে। দুটি সাপও সে থেকে দুধ খেয়ে যাওয়ার নিয়ম মেনে চলছে। একটু থামল সার্গিও, থেমে আবার বলে উঠল, কাহিনী আপনি হয়তো বিশ্বাস করবেন না, বিজ্ঞানও বিশ্বাস করবে না, কিন্তু আপনি তো দেখেছেন দুটো সাপকে দুধ খেয়ে যেতে। আহমাদ মুসা হাসল, বলল, এক ধরনের সাপ কোথাও দুধের সন্ধান পেলে নির্দিষ্ট নিয়মেই সেখানে বারবার আসে। ভূমিকম্পের সন্ধান প্রাণীকুল আগেই পেয়ে থাকে। সেদিন ভূমিকম্পের আগে নিশ্চয় সেখানকার সাপগুলো মাটির তলা থেকে বেরিয়ে এসেছিল। ভূমিকম্প শুরু হলে মানুষ পালাচ্ছিল, সাপও পালাচ্ছিল। এই সময় রেড রিঙ্গোরা ভীত সন্ত্রস্ত সাপের আক্রমণের শিকার হয়। এরপরও সাপের একটা নিজস্ব জগৎ আছে, সেই সাথে আল্লাহরও ইচ্ছা আছে। সুতরাং কিছু ঘটনা অলৌকিক পর্যায়ে পড়তেই পারে। আমি সাপকে দুধ খাওয়ানো বন্ধ করতে বলবো না, তবে সাপকে ভালো মন্দের নিয়ামক ভাবা চলবে না। ম্লান হাসল সার্গিও, বলল, আপনার ব্যাখ্যাটি ঠিক, তবু যে বিশ্বাস আশা যোগায়, শক্তি যোগায়, এবং তা যদি ক্ষতিকর না হয় তাহলে সে বিশ্বাস রাখলে ক্ষতি কি? হাসল আহমাদ মুসা, বলল, গাজী আলী জামাল ওরফে গঞ্জালো পরিবার আবার ঐশ্বর্য ঐতিহ্য ফিরে পাবে, এ বিশ্বাসের জন্য সাপকে অবলম্বন করার দরকার নেই। আপনাদের সংগ্রামিতা প্রমাণ করে দেবে। সে শুভদিন আপনাদের অবশ্যই আসবে। ধন্যবাদ আহমাদ মুসা ভাই, কিন্তু এ ধরনের বিশ্বাস ধর্মনীতির পরিপন্থী? বলল সার্গিও। হ্যাঁ, আমাদের ইসলাম ধর্মের পরিপন্থী। ইসলামের বক্তব্য হল আল্লাহ সব কিছু স্রষ্টা, প্রতিপালক, প্রত্যাবর্তন স্থল। সব ভালো মন্দ তারই হাতে। পৃথিবীর কোনো পরাক্রমশালী শাসককে ভালো মন্দের মালিক বলা যাবে না, বেআইনিভাবে তার কাছে মাথা নোয়াও যাবে না। আহমাদ মুসা বলল, ভাইয়া, স্রষ্টা মানে আল্লাহ যদি মন্দের মালিক হন, তাহলে মন্দের জন্য তো তিনিই দায়ী হন। তাহলে মন্দের বিচার করবেন কেমন করে? বলল ভ্যানিসা। আহমাদ মুসা হাসল, বলল, আমল বা আচরণ মানুষের স্বাধীন ইচ্ছার জন্য নির্ধারিত, কিন্তু এর ফলটা হয় খোদাই বিধান অনুসারে। ফলাফলের এই অংশটা আল্লাহর ইখতিয়ারে, কিন্তু এই ফলাফল আসে আল্লাহর দেয়া প্রাকৃতিক বিধান অনুসারে। তবে মানুষের আমল ও আচরণের ভিত্তিতে, সুতরাং
মন্দের জন্য আচরণকারী মানুষই দায়ী। ভাইয়া আসুন আমরা উদ্ভূত অবস্থার আলোচনায় আসি, বলে একটু থেমে আবার শুরু করল। পারিবারিক ইতিহাস ও পূর্বপুরুষের পরিচয় পাওয়ার পর সবকিছুই উলট পালট হয়ে গেল। আমাদের পরিচয় এখন কি হবে সেটাই ভাবছি, বলল সার্গিও। তোমরা যে পরিচয় চাও সেটাই হবে সার্গিও, আহমাদ মুসা বলল। আমি বুঝতে পারছি না আহমাদ মুসা ভাই, একটি মুসলিম পরিবার কিভাবে খ্রিস্টান পরিবারে রূপান্তরিত হলো, বলল সার্গিও। অস্বাভাবিক নয় সার্গিও, শত শত বছর খ্রিস্টান পরিবেশে যদি একটি বা কয়েকটি মুসলিম পরিবার থাকে এবং সে সাথে যদি তাদের শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে ধীরে ধীরে জীবনাচরণ তাদের পরিবর্তিত হয়ে যায়, সেই সাথে হারিয়ে যায় তাদের বিশ্বাসও। একসময় চারদিকে চলমান ধর্মই তাদের ধর্ম হয়ে যায়। এভাবে গাজী আলী জামাল পরিবার আমূল বদলে গেছে, আহমাদ মুসা বলল। পূর্ব পরিচয়ের এই আবিষ্কার বিস্ময়কর, কিন্তু পরিচয়টা আমার জন্য গৌরবের। আমার পূর্বপুরুষরা স্পেনের নৌবাহিনীতে ছিল, অটোমান নৌবাহিনীতে ছিল, কিন্তু সবচেয়ে গৌরবের মনে হচ্ছে আধুনিক যুগ ও অন্যান্য সভ্যতার নির্মাণ আরব মুসলমানরা আমাদের পূর্বপুরুষ। নিজেকে মুসলমান ভাবতে গৌরবই বোধ করছি, বলল ভ্যানিসা। কিন্তু তোমাদের মুসলিম পরিচয় প্রকাশ হলে আজরসের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া গঞ্জালো পরিবারের জন্য অসুবিধা হবে না, আহমাদ মুসা বলল। জবাব দিল সার্গিও, বলল, আমাদের পূর্বপুরুষরা পর্তুগাল সরকারের প্রোপাগান্ডাকে যতটা ভয় করেছিল ততটা ভয়ের কোনো কারণ নেই। পর্তুগালের প্রোপাগান্ডায় কোনো কাজ হয়নি। গঞ্জালো পরিবারের ধর্ম আজরসবাসীদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। গঞ্জালো পরিবারের নেতৃত্ব তাদের ইতিহাসের কারণে। গঞ্জালো পরিবার মুসলিম হলে সেই ইতিহাস মিথ্যা হয়ে যাবে না। কিন্তু মুসলমানদের বিরুদ্ধে তো বিশ্বব্যাপী একটা খারাপ প্রোপাগান্ডা চলছে। গঞ্জালো পরিবারের মুসলিম পরিচয় আজরসের স্বাধীনতা সংগ্রামে একটা সংকট সৃষ্টি করতেই পারে, আহমাদ মুসা বলল। সে প্রোপাগান্ডার ধার অনেকটা ভোঁতা হয়ে গেছে। এই প্রোপাগান্ডার মূলে তো ছিল ইহুদিরা। সে ইহুদিদের মেরুদণ্ড ভেঙে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিরা এখন প্রধান আসামির কাঠগড়ায় দণ্ডায়মান, এবং একজন মুসলমান আপনি এই ক্ষেত্রে সাহায্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। সুতরাং মুসলমানদের সুদিন ফিরে আসছে। তারপরও যদি আমাদের পরিবারের মুসলিম পরিচয় আমাদের নেতৃত্বের পথে বাধা হয়ে দাঁড়ায়, আমরা নেতৃত্ব ছেড়ে দিয়ে কর্মীর কাতারে দাঁড়াতে একটু দ্বিধা করব না। নেতৃত্ব ছাড়ব, কিন্তু ইতিহাস আর ছাড়ব না, আদর্শ ছাড়ব না, বলল সার্গিও। ধন্যবাদ ভাইয়া, আমার মত এটাই, আনন্দে চিৎকার করে বলে উঠল ভ্যানিসা। কনগ্রাচুলেশনস, তোমাদের স্বাগত জানাচ্ছি ভ্যানিসা, সার্গিও বলল আহমাদ মুসা। ওয়েলকাম ভাইয়া, খুব খুশি লাগছে আপনার সাথে এক হতে পেরে। আরও খুশি লাগতো যদি আপনার অভিযানে শরিক হতে পারতাম, ভ্যানিসা বলল। আহমাদ মুসা হাসল, বলল, এও হতে পারে। বাধ্য হয়ে তোমাদের অভিযানে যোগ দিতে হচ্ছে। আমরা হারাতে যাচ্ছি মূল অভিযানের প্রস্তুতির জন্য। ভবিষ্যৎ সম্পর্কে আমরা কিছুই জানি না। শত্রুর শক্তি এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কেও নয়। হতে পারে যে অভিযানে তোমাদের অংশগ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে। অতএব হতাশ হও না, বরং প্রস্তুত থেকেও। অবশ্যই ভাইয়া। হারতা কবে যাত্রা করছেন? ভ্যানিসা বলল। পশ্চিম উপকূলে তোমাদের ঘাটিতে যাবার পর তোমাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব, বলল আহমাদ মুসা। হেলিকপ্টারে যাবেন? ভ্যানিসা বলল। সেটাও ঠিক হবে ওখানে যাবার পর। হেলিকপ্টার নিলে হেলিকপ্টারটি ফিরিয়ে আনার জন্য তোমাদের, মানে অন্তত সার্গিওর যেতে হবে, বলল আহমাদ মুসা। তাহলে হেলিকপ্টার নেন ভাইয়া, ভ্যানিসা বলল। আহমাদ মুসা হাসল। অন্য সকলেই হেসে উঠল ভ্যানিসার বাচ্চা সুলভ আবদারে। হাসি থামলেও কেউ কোনো কথা তৎক্ষণাৎ বলল না। নেমে এলো নীরবতা। এই নীরবতার মধ্যে হেলিকপ্টারের চাপা গর্জনটা আরও স্পষ্ট হয়ে উঠল। সকলের দৃষ্টি সামনে। লক্ষ্যের পথে যেন প্রাণপণে উড়ে চলেছে হেলিকপ্টার।